এবং ভারত টিমটা যে একটা ডোমিনেটিং টিমে পরিণত হয়েছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই, উনি এই জায়গাটার প্রশংসা করেন। উনি বলতেছেন যে এই সব প্রশংসা করলেই কি বলে দালাল, মানে এই যে ব্যাপারটা যে আমরা ক্রিকেট টিম নিয়ে আসলে কথা বলতে পারি। ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য বাংলাদেশি প্লেয়াররা আইপিএল খেলতে পারে না। আইপিএল এর একটা টিম আপনি এখন নতুন সেটআপে চিন্তা করবেন, আফগানিস্তানের প্লেয়ার ছাড়া চিন্তাই করা যায়। তামিম ইকবাল, মানে যারে নিয়ে ধরেন আমাদের সো কল্ড স্পোর্টস সেলিব্রিটিরা অর্গাজম হয়। আর কিছুক্ষণ পরেই এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ ম্যাচ। প্রতিপক্ষকে আফগানিস্তান, যে আফগানিস্তানের সাথে সর্বমোট 12 টি-20 ম্যাচে 7টাতেই হেরেছে বাংলাদেশ। সেই আজকের টি-20 ম্যাচটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আমার সাথে আছেন শোয়েব ভাই। শোয়েব ভাই, আজকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আপনি কি দেখেন বাংলাদেশ আসলে কি করবে? আসলে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা নিয়ে কথা বলার আগে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের যে একটা অবস্থান না, অবস্থানটা নিয়ে একটু কথা বলি। ধরেন গতকালকে আফগানিস্তানের কোচ জনাথন ট্রট কিন্তু গতকালকে একটা ব্যঙ্গাত্মক পরিবেশ তৈরি করে ফেলছিল সংবাদ সম্মেলনে। হ্যাঁ, ট্রট কি করলো, ট্রট সংবাদ সম্মেলনে বলতেছে যে বাংলাদেশ তো চ্যাম্পিয়ন হয়েছে। পাশে থেকে একজন বলতেছে যে না, বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হয়নি, বাংলাদেশ ইভেন ফাইনাল খেলছে কয়েকবার এশিয়া কাপে, কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। সেখানে ডাটা চেক করা শুরু করলো। এই জিনিসটা কিন্তু আপনি দুইভাবে দেখতে পারেন। এক, ট্রটের অজ্ঞানতা হইতে পারে। আমি দেখতেছি যেটা, সেটা হচ্ছে ট্রট ইংল্যান্ড থেকে খেলে আসা, তো প্রফেশনালিজম এদের মধ্যেই, এরা জানে তার প্রতিপক্ষ কি করছে। সেটা আমার একটু অবাক লাগছে যে একটা ন্যাশনাল দলের কোচ সে আসলে প্রতিপক্ষ সম্পর্কে জানে না, এটা হইতে পারে। এটা ছিল ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান, যেটা রিয়েল অবস্থানটা। এটা বাংলাদেশের সো কল্ড এই ক্রিকেট অ্যানালিসিস, যারা ওই ক্রিকেট অ্যানালিসিস করে জাতীয়তাবোধ মিলে গত 5-6 বছর বিশাল হাইপ তুলে ফেলছে ক্রিকেটের, তাদেরকে গ্রাউন্ডে আনার বিষয় হচ্ছে এটা। হইতে পারে এটা হচ্ছে গ্রাউন্ড। আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে আমার কাছে অলওয়েজ আফগানিস্তানই ফেভারিট। আমরা যদি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স না দেখে আমরা যদি মাঠের পারফরমেন্সগুলো বিগত সময়ে, যেমন ধরেন আফগানিস্তান বাংলাদেশের সাথে খেলার আগে খেলে আসছে কার সাথে? প্রস্তুতিমূলক ম্যাচগুলো দেখো পাকিস্তানের সাথে। আমাদের সামনে কিন্তু এশিয়া কাপ, রাইট? আমরা কিন্তু জানি আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান। আমরা খেলে আসছি কার সাথে? নেদারল্যান্ড। আমি আমার লাইফে কোনোদিন কোনো প্রেশার ম্যাচে বাংলাদেশে ভালো খেলতে দেখিনি। ধরেন জনাথন ট্রটো তো কিন্তু গতকালকে সংবাদ সম্মেলনে বললো যে হ্যাঁ আফগানিস্তানি ফেভারিট। আবার আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটটাও দেখি, আইপিএল বলি বা পিএসএল বলি বা এসএলপিএল সিপিএল বলি, বিগ ব্যাশ বলি, বাংলাদেশের ক্রিকেটাররা যে সেখানে যাচ্ছে সেটা না, কিন্তু 1-2 এরকম করে যাচ্ছে। এবং ঘুরে ফিরে কিন্তু ধরেন সাকিব, ঘুরে ফিরে ধরেন মুস্তাফিজ, এই রিসেন্ট সময় তাহিদ হৃদয়, রিশাদ কয়েকটা ম্যাচ শুধু পাকিস্তান লিগে, বিগ ব্যাশও মনে হয়। কিন্তু আলটিমেটলি ধরেন আফগানিস্তান টিমের প্রায় প্রত্যেকটা প্লেয়ারই খেলে যাচ্ছে, কিন্তু কাউন্টি ক্রিকেট খেলতেছে তারা, ইংল্যান্ডে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ খেলতেছে তারা, পাকিস্তানে খেলতেছে তারা, ইভেন ইউএইতে যে 10-10 টুর্নামেন্ট হয়েছে সেইখানেও তারা ছিল। আমার কাছে তো এক সময় মনে হয় যে মানে আইপিএল এর একটা টিম আপনি এখন নতুন সেটআপে চিন্তা করবেন, আফগানিস্তানের প্লেয়ার ছাড়া চিন্তাই করা যায়। হ্যাঁ, যে কোনো টিমে আপনি আইপিএল এর যে কোনো টিমে, ইভেন আপনি ধরেন, আমরা বলতে খারাপ শোনা গেলেও আইপিএলে আমরা অনেক সময় বলি যে আইপিএলে বাংলাদেশ ইন্ডিয়ার যে রাজনীতি, এইটা নিয়ে মানে অনেকেই বলে যে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য বাংলাদেশি প্লেয়াররা আইপিএল খেলতে পারে না। আসলে কি কথাটা ঠিক? তাহলে নেপাল তো খেলতে পারতো না। নেপালের একমাত্র যে ইন্টারন্যাশনাল, যেটা আমরা সেলিব্রিটি বলছি, যেমন আমাদের দেশে আশরাফুল ছিল আমাদের প্রথম সেলিব্রিটি ক্রিকেটে, এরপরে সাকিব। হ্যাঁ, সাকিব। তো নেপালের ওই ছেলেটা তো খেলতেছে, ইভেন হংকংয়ের প্লেয়াররা খেলতেছে আইপিএলে। ইভেন ধরেন ডাচ টিমের যে হল্যান্ড টিমের যে রায়ান কলকাতা নাইট রাইডার্সে খেলছে, রায়ান দিল্লিতেও খেলতেছে। তো আমাদের তো সাকিব ছাড়া আপনি আইপিএলে মুস্তাফিজ, এর বাইরে তাও পারফরম্যান্স তো আপনি সাকিবের কাছাকাছি নাই, না কেউ নাই। কেন ভরসা করবে বাংলাদেশের উপরে? খুব মজার একটা বিষয় হচ্ছে যে আমাদের তামিম ইকবাল খান, উনিও কিন্তু আইপিএলে গেছিলেন পুনেতে, পুরো মৌসুমে উনি ছিলেন, কোনো বেস্ট 11-এও না, বেস্ট 16-এও না, কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি তামিম ইকবাল। মানে যারে নিয়ে ধরেন আমাদের সো কল্ড স্পোর্টস সেলিব্রিটিরা
অর্গাজম হয়। আমরা যদি টোটাল একটু আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ একটু পরে আসে, হ্যাঁ, যখন ক্রিকেট নিয়ে কথাই হইতেছে, আপনি দেখবেন যে অবকাঠামোগত দিক, ক্রিকেটটা একটা সিস্টেম, রাইট? আপনি আফগানিস্তান টিমটারই দেখেন, যুদ্ধবিধ্বস্ত দেশ, ওদের অনেক প্লেয়াররা তালেবান ক্ষমতা আসার পর নিজের দেশে যেতে পারতেছে না, তারপরেও কি ওদের পাইপলাইন বন্ধ হয়েছে? আন্ডার-19 যুবদল, আন্ডার-19 টিমের মোস্ট প্রবাবলি আফগানিস্তান টিমের 6টা প্লেয়ার ইন্ডিয়ায় থাকে, 3টা প্লেয়ার আরব আমিরাতে থাকে। আন্ডার-19-এর ন্যাশনাল টিমের প্লেয়াররা এক একজন এক এক দেশে থাকতেছে। আমরা বারবার কিছু হইলে আমরা বলি যে আমাদের পাইপলাইন বন্ধ হয়ে গেছে। আর আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ, ওর পাইপলাইনটা ওর পাইপলাইনটা চালু আছে কিভাবে? যেমন ধরেন আমি কয়েকদিন আগে শুনতেছিলাম আমাদের সামি ভাই, ক্রিকেট অ্যানালিস্ট, উনি তার নিজের ইউটিউব চ্যানেলে বলতেছে যে ভারতের যে ক্রিকেটীয় লাইন অবকাঠামো, উনি এটার প্রশংসা করেন এবং ভারত টিমটা যে একটা ডোমিনেটিং টিমে পরিণত হয়েছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই, উনি এই জায়গাটার প্রশংসা করেন। উনি বলতেছেন যে এই সব প্রশংসা করলেই কি বলে দালাল, মানে এই যে ব্যাপারটা যে আমরা ক্রিকেট টিম নিয়ে আসলে কথা বলতে পারি। জাস্ট একটা মজার বিষয় বলি আপনাকে, ভারত 99, এটা সম্ভবত আপনার 2003-এ, হ্যাঁ 2003-এ সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হিসেবে ভারতকে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেল, মানে ফাইনালে নিয়ে গেল। আমরা 2001-এ ভারত ন্যাটওয়েস্ট ট্রফি জিতল, রাইট? আমি ভারতের ক্রিকেটটারে দেখি 2001-এর পরবর্তী ভারত, 2001-এর আগের ভারত। 2001-এর আগের ভারত কেবলমাত্র নিজের মাটিতে যেতে, বাইরে নাই। তাদের পুরো টিম নির্ভর ছিল সচিন তেন্ডুলকারের উপর। সচিন তেন্ডুলকারের উপর পুরা 100 কোটি মানুষের চাপ, পুরা টিমের চাপ। সৌরভ গাঙ্গুলি এসে দেখেন আপনার টিমের মধ্য থেকে ফিল্ডিংয়ের যে অবস্থানটা, একটা টিমে যদি 3টা ভালো ফিল্ডার থাকে তাহলে অটোমেটিক আপনার রান কমে আসে প্রতিপক্ষের 20। এই যে একটা ওয়ানডেতে 20 রান অনেক বড় কিছু। 2001 থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত টিমটার, আমি যদি পরিবর্তিত ভারত টিমটার দিকে তাকাই, আমার কাছে গডফাদার হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির ওই জিনিসটা টেনে নিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনি, ধোনির পর টেনে নিয়ে গেছে বিরাট কোহলি, এখন বিরাট কোহলি পর শুভমান গিল বা সূর্যকুমার যাদব। আপনি যদি দেখেন ভারতের দিকে তাকালে ওদের প্রত্যেকটা প্লেয়ার বাধ্য রঞ্জি ট্রফি খেলতে, একদম ওদের গত মৌসুমে সম্ভবত বিরাট কোহলিও খেলছে। মানে এই যে আপনি একটা প্লেয়ারকে সিস্টেমের মধ্যে রাখতেছেন। আমাদের লিটন দাস কবে লাস্ট জাতীয় ক্রিকেট খেলছে ও জানে না। আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের, এখন ন্যাশনাল টিমে আপনি যাদেরকে নিয়ে এত হাইপ তুলতেছেন, রিশাদ, আমি আসতেছি একটা রিশাদ আমাদের একজন লেগ স্পিনার দরকার। এই দরকার বলেই কি আমরা রিশাদকে খেলাইতেছি? ধরেন ঘরোয়া টিমে, ঘরোয়া খেলায় তো লেগ স্পিনাররা পাত্তাই পেতেছে না। আমরা গত কয়েক বছরে যেই টিমগুলো বিপিএলে বেটার টিম ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে, আমরা কোনো টিমেই কি আমাদের লেগ স্পিনারদেরকে সুযোগ দিছি? পত্রিকাতে বারবার লেখা হয়েছে যে বাংলাদেশের লেগ স্পিনাররা প্র্যাকটিস গ্রাউন্ডেও, সেটা ঢাকা হোক, সেটা চিটাগং হোক, বরিশাল হোক, প্র্যাকটিস গ্রাউন্ডেও বোলিং করার সুযোগ পেতেছে না। তাইলে আপনি আমার একটা লেগ স্পিনার লাগবে বলে গত 6 ম্যাচের 4টাতে যে লেগ স্পিনারটা উইকেট শূন্য, আপনি তার টেনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা শোয়েব ভাই, আমরা লেগ স্পিনার বিষয়েও একটা আছে আমার আপনার সাথে আলাপ। তবে আমরা যদি এর আগে আফগানিস্তানের সাথে আজকের ম্যাচটাতে একটু ঢুকি, আসলে আমাদের টিম কম্বিনেশনটা কি হইতে পারে? আমরা হংকংয়ের সাথে একটা ম্যাচ জিতলাম, এটা আসলে ঠিক খুব ভালো জয় সেটাও বলা যেতেছে না, আবার আমরা মোটামুটি খুব খারাপভাবে জিতছি সেটাও না। আমরা 7 উইকেটে জিতছি, 15 থেকে 18টা বল আমাদের হাতে ছিল, কিন্তু তারপরও একটা ইকুয়েশনের মধ্যে যেন ওই ম্যাচটা চলে আসছে। এর পরের ম্যাচটা আমরা দেখলাম কি শ্রীলঙ্কার সাথে আমাদের ওপেনিং দাঁড়াতে পারলো না, আমাদের মিডল অর্ডার খুব স্লো ব্যাট করলো। শেষের দিকে যদি শামিম আর জাকের আলীর একটা পার্টনারশিপ না হয়তো 86 রানের অপরাজিত পার্টনারশিপ, সেটা না হলে আমরা শ্রীলঙ্কার সাথেও আসলে খুব বাজে সিচুয়েশনে পড়তাম, যদিও আমরা সেই ম্যাচটা হারছি। আজকে আফগানিস্তানের সাথে ম্যাচ, এই ম্যাচটায় আমাদেরকে নামতে হইতেছে অনেকগুলো ইকুয়েশন সামনে রেখে। তো আমরা ইকুয়েশন নিয়ে আপনার সাথে একটু আলাপ করবো, কিন্তু এর আগে যদি আমরা আসি যে আজকে আসলে বাংলাদেশের টিমটা কেমন হতে পারে। আমি দেখি যে ওপেনিংয়ে আমাদের লাস্ট কয়েকটা সময় ধরে
তামিম আর ইমন হচ্ছে ওপেন করতেছে। কিন্তু আমরা যদি এইটাও দেখি সর্বশেষ 11টা ইনিংসে কোনো 50+ জুটি নেই, মানে কিন্তু এই ওপেনিং টিমটাকে আমরা ক্যারি করতেছি, কারণ আমাদের আসলে ওরকম ওপেনিং জুটি হয়ে ওঠে নাই তামিম ইমরুল বা ওই সময়ের পর থেকে। আজকের ম্যাচও কি আপনি মনে করেন যে ইমন আর তামিমই আসলে ওপেন করবে? ইমন তামিম বাদে আমাদের কাছে আজকে মেকশিফট ওপেনার হিসেবে একটা চয়েস আছে সাইফ তো সাইফের কিন্তু এর আগেও আপনার ঘরোয়া লিগেও কিন্তু ওপেন করার অভিজ্ঞতা আছে এবং সব ফরম্যাটেই আছে। হ্যাঁ, যেহেতু সাইফ আজকে টিমের মধ্যে আছে আমরা যতটুকু জানি, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ইমন যেহেতু যে কোনো সময় হিট করতে পারতেছে, ইমনের একটা সুবিধা, আমরা ইমনকে মিডল অর্ডারে নিয়ে আসতে পারি। আমরা চাইলে সাইফকে, যেহেতু সাইফের অভিজ্ঞতা আছে, আমরা সাইফকে আগায় নিয়ে আসতে পারি। কিন্তু আপনি আলটিমেটলি আমাদের ওপেনিং যে পেয়ার, আমাদের ওপেনিং পেয়ারের ইতিহাসটা আমরা যদি দেখি, বাংলাদেশ সবসময় ইতিহাস ঐতিহ্যগতভাবেই ওপেনিং জায়গাতেই বারবার সাফার করে আসছে। আমরা তামিম ইকবালের সাথে, মানে সিনিয়র তামিম ইকবালের সাথেও দীর্ঘমেয়াদে কোনো সফল পার্টনার দেখি নেই। আমার মনে হয় প্রায় 17 ওভার বা 18 ওভারের মতো ওপেনিং পার্টনারশিপ চেঞ্জ হয়েছে সিনিয়র তামিমের সময়। মানে বাংলাদেশে আসলে ওপেনিং জায়গাটা বাংলাদেশ সবসময় একটা ভালো ওপেনার বা একটা পেয়ারের অভাবে সবসময় ভুগে আসছে, এটা আমরা ঐতিহ্য বলতে পারি বাংলাদেশ। কিন্তু ধরেন এমনটা তো হয় যে যখন শ্রীলঙ্কা ম্যাচে আমরা আসলে ওভাবে ওপেনিং আমাদের দুইজন ওপেনারই 0 রান আউট, আমাদের মানে 0 রানে 2 উইকেট নাই। আবার নেদারল্যান্ডস ম্যাচে আমরা একটা স্টার্ট পাইছি, বাট ওপেনাররা ক্যারি করতে পারেনি। কিন্তু আজকের ম্যাচে ধরেন ওপেনাররা আসলে ক্যারি করে ফেলতে যদি পারে, তাহলে কি আমরা এই সমীকরণগুলা দেখেন টি-20 ক্রিকেটে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে টি-20 ক্রিকেটে বাংলাদেশ মানে ওভারঅল টি-20 ক্রিকেটে প্রথম 5 ওভার খুব ভাইটাল, শেষ 5 ওভার খুব ভাইটাল। আমরা ম্যাক্সিমাম টি-20তে এই যে 5 ওভার প্রথম এবং শেষ, এই 10 ওভার কখনোই কাজে লাগাইতে পারি না। টি-20 ইতিহাসে আমরা মনে হয় একমাত্র দল, যেই দল এই 10টা ওভারের কোনো দিনই ঠিকমতো, মানে অ্যাটলিস্ট 80% ম্যাচ আমরা কাজেই লাগাইতে পারিনি। আমাদের ওপেনাররা ফ্লপ করলে আমাদের টেইল শুরু হয়ে যায় আগে, আমাদের অলরাউন্ডার কম, আর টেইল শুরু হয়ে গেলে আমরা লাস্ট 5 ওভারে নিতে পারি না। যেমন ধর আমি লাস্ট ম্যাচের এক্সাম্পলটা এটা নিই, জাকের আলী এবং ইয়ের যে জুটিটা 86 শামীমের, টিভি মিডিয়ায়, ইন্টারন্যাশনাল না কিন্তু আমাদের লোকাল মিডিয়ায় শামীম এবং জাকের আলীকে বলা হয় বিগ হিটার। একটা ম্যাচ টি-20 ম্যাচ আপনি 34টা করে বল খেলছেন, মানে আপনি 68টা বল খেলছেন, 10 ওভার 11 ওভার 2 বল খেলছেন, আপনারা দুইজন রান করছেন 86, অপরাজিত। এইখানে যদি ধরেন আমরা আফগানিস্তান টিমটারে দেখতাম, এই 11 ওভার 2 বলে আফগানিস্তান টিমের রান অ্যাটলিস্ট 120-30 হতো। আমরা কোনো ধরনের বিগ হিটিংয়ে যেতে পারিনি। আপনি টিম যেভাবেই করেন, আমরা ওপেনিং পেয়ার ভালো করলে স্টার্ট ভালো হয়, স্টার্ট ভালো হইলে পরবর্তী ব্যাটসম্যানটা একটা আত্মবিশ্বাসের মধ্যে থাকে। আমরা যদি ওপেনিং পেয়ারের পর ধরেন লিটন দাস আমার কাছে এখন ওয়ান ডাউনে খেলতেছে, হ্যাঁ, বাট লিটন দাস ফর্মেও আছে, ভালো টাচে আছে সে। লাস্ট 2টা সিরিজ যদি বলি, ইভেন শ্রীলঙ্কা সিরিজে তো সে ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্টে সিরিজে হইল। তো সেই জায়গা থেকে লিটনকে মনে হয় আমরা 3 নম্বরে ফিক্স ধরতেই পারি আজকের ম্যাচে। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু মেকশিফট ওপেনারের কথা আনছেন, শামীমের একটা হিটিং ক্যাপাবিলিটি আছে, ও মাথার উপর দিয়ে আসলে বলটা মারতে পারে, এবং আমরা এটা কিন্তু ট্রাই করতে পারি। কারণ আজকের ম্যাচটা কি এশিয়া কাপে আমাদের ডু অর ডাই ম্যাচ, আজকে আমাদের 3 নম্বর ম্যাচ হয়ে যাবে। আমরা প্রথম ম্যাচটাও কনভিন্সলি জিততে পারিনি, যেটারে আমরা বলতে পারি যে প্রমিনেন্টলি বা ডমিনেটিংলি আমরা ক্রিকেট খেলতে পারিনি, জাস্ট আমরা জিতছি। দ্বিতীয় ম্যাচটা খুব প্রকটভাবে আসছি, আমাদের জাকের আলী এবং শামীমের বিগ হিটিং ক্যাপাবিলিটি থাকার পরেও আমরা কোনো ধরনের স্কোর পাইনি। 86 রানের পার্টনারশিপ, অনেকে বলতে পারেন যে দুইজন যদি হাল না ধরতো তাহলে টিমের অবস্থা খারাপ হইতে পারতো। হ্যাঁ, অবভিয়াসলি খারাপ হইতে পারতো, কিন্তু তাদের যে দায়িত্বটা বিগ হিটিং, তারা সেটা কতটুকু পারছে। আপনি টি-20 ক্রিকেটে আপনি 20 বলে টি-20 ক্রিকেটে বাংলাদেশে দেখবেন যে 20 বলে 30, এটা বিগ হিটিং।
এটা হচ্ছে বিগিনিং ক্যাপাবিলিটি বাংলাদেশের। আমরা যদি লিটন দাসের দিকে আসি, ধরেন আমরা যদি শামীমকেও মেকশিফট ওপেনার হিসেবে সামনে আনতে পারি, যেহেতু ওরও ক্যাপাবিলিটি আছে, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ব্যাটিং লাইন টেলটা বড় হইতেছে। এখানে মনে হয় আমরা হয়তো বিকল্প চিন্তা করতেও পারি। আবার ধরেন সৌম্য সরকারের মতো প্লেয়ারকে স্ট্যান্ড বাই রাখা, এর মানে কি আমাদের যেই একাদশটা খেলতেছে বা যে টিম নিয়ে আমরা দুবাই সফরে এশিয়া কাপ খেলতে আসলাম, ওই টিমে সৌম্য সরকার স্ট্যান্ড বাই রাখা মানে কি, মানে তো হচ্ছে সে আসলে দলে নাই, যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলে আমি তাকে ডাকবো। কিন্তু আমাদের কি সেই জায়গাটা একটা চিন্তা করে ওপেনার আরেকজন নেওয়ার দরকার ছিল না, নাকি সাইফ হাসানের উপরে আমরা সেই কাজটা করছি? আসলে আমি একটু রুডলি বলি যে বাংলাদেশ টিমে আসলে সৌম্য সরকার একটা ক্লান্তিকর বোঝা। বাংলাদেশ টিমের বিকল্প তো নাই, সেজন্য তাকে স্ট্যান্ড বাই রাখা হলো। আমার মনে হয় বিকল্প প্রচুর আছে, আমরা দেখিনি। আন্ডার 19-এর ওপেনার দুর্দান্ত একটা ওপেনার আছে, আন্ডার 19-এ যুব ক্রিকেটে আছে। আমরা আকবর আলী, যে বাংলাদেশের এই টিমের যে ক্যাপ্টেন আকবর আলী, যে আন্ডার 19-এর ক্যাপ্টেন হিসেবে যে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন ছিল আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, যখন আমরা চ্যাম্পিয়ন হই আর কি, আকবর আলী ও মিডল অর্ডারও খেলতে পারতেছে, ও ওপেনিংও খেলতে পারতেছে। আমরা আকবর আলীকে টিমেই নিতেছি না, আমরা বারবার সোহানকে দিয়ে ট্রাই করতেছি বা আমরা অন্যদেরকে দিয়ে ট্রাই করি। আমাদের যুব ক্রিকেটে আন্ডার 19-এ দুর্দান্ত ছেলেপেলে আছে। তৌহিদ হৃদয় তার ভালো ফর্মে নাই, উনি লাস্ট ম্যাচেও উনি বলেই ফেলছেন যে হ্যাঁ আমি ভালো টাচে নাই। আবার শেষ 14টা ইনিংসে তার কোনো 50+ স্কোর নাই। লাস্ট কয়েকটা ম্যাচ যদি আমরা দেখি যে তার স্ট্রাইক রেট 100 ছুঁই 99, 98 এরকম। তৌহিদ হৃদয়ের জায়গায়ও কি আমরা সাইফ হাসানকে ভাবতে পারি কিনা আজকের ম্যাচে? বা তৌহিদ হৃদয় আসলে আমি জানি না ফর্মে আজকে ফিরবেন কিনা। আসলে হচ্ছে যে ওই আমরা একটা কথা বলি না যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তৌহিদ হৃদয় আসলে একটা ক্লাস প্লেয়ার। আপনি যদি এখন বাংলাদেশ টিমে আপনি বাংলাদেশে 2টা ব্যাটসম্যান আমার বের করতে হলেন, লিটন দাস আর তৌহিদ হৃদয়, এর বাইরে কেউ নাই কিন্তু আলটিমেটলি কেউ নাই। আমার মনে হয় কি আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, সেটা কোন জায়গাতে, আমরা সাইফ কিংবা শামীমকে ওপেনিংয়ে নিয়ে যেয়ে আমরা ইমনকে নিচে নামায় নিয়ে আসতে পারি। কিন্তু আমার মনে হয় যে ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন যে 2টা জায়গা, এই 2টা জায়গা লক রাখা উচিত, বিকজ অফ তৌহিদ হৃদয়, লিটন দাস, এরা আসলে ক্লাস প্লেয়ার। আপনি না ক্লাস প্লেয়ারকে সাফল কেউ করে না নর্মালি। আর আপনি কয়েকটা ম্যাচের কথা বললেন, বড় ধরনের সাফল করার পরিণতি তো আমরা পাইছি। ও সৌম্য সরকার যখন ওপেনিংয়ে খেলতেছে একদম শুরুর দিকে দুর্দান্ত ব্যাটিং করতেছে, আমাদের চোখে লাগছে যে এমন একটা প্লেয়ার বাংলাদেশে আছে যে হিট করলে আসলে 6 হয়ে যাচ্ছে। ওই প্লেয়ারকে আমরা কি করলাম কি হ্যাঁ, তো আমরা তো তার কনফিডেন্সটাকে নষ্ট করলাম। এই জন্যই বললাম যে আমরা 3-4 ব্যাটিংয়ের 3-4 জায়গাটাকে স্টিক রেখে আমরা এটা ভাবতে পারি যে যেহেতু আমাদের ওপেনিং পেয়ারটা খুবই সমস্যা, এবং খুব খেয়াল করলে দেখবেন আমরা এখন পর্যন্ত খুব রেয়ার ম্যাচে 2 ওপেনারকে ক্লিক করতে দেখছি আমাদের প্রতি ম্যাচেই, এবং এটা রেগুলার ইন্টারভাল চলতেছে যে যে কোনো একজন ওপেনার খারাপ খেলতেছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ইমনকে, কারণ আমরা বারবার কেন ইমনকে বল, তামিমকে কেন না, তামিম আমার মনে হয় যে আমার ওপেনার, তো ইমনের যেহেতু ভার্সিলিটি আছে, ইমন যেহেতু নিচেও খেলতে পারে, আমরা একটা ট্রাই করে দেখতে পারি যে এই ম্যাচে যেহেতু এটা ডু অর ডাই ম্যাচ, আপনার কাছে অপশন নাই, আমার মনে হয় বেটার অপশন হবে সাইফকে জায়গায় রেখে শামীমকে ইয়েতে করে, কারণ শামীমের লফটের শট খেলার একটা প্রবণতা আছে এবং ও এটা পাওয়ার প্লেতে কার্যকর হতে পারে। আমরা যদি ধরেন আজকের ম্যাচটার গতি নির্ধারণ করে দিবে আমাদের সিঙ্গেল আমরা কেমন নিতেছি। আজকে ধরেন আমাদের আসলে অনেক রানও দরকার, যেহেতু অনেকগুলো সামনে ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো নিয়ে আপনার সাথে আলাপ করবো। সিঙ্গেলস নিতে পারতেছি কিনা এটা নিয়েও আলাপ করবো। তবে আমরা আরেকটু যদি আগাই, আমরা যদি আরেকটু সামনে আগাই, শামীম এবং জাকের দুজনই মোটামুটি ভালো টাচে আছে, ওনারা হয়তো ওনাদের জায়গাতে সেট হয়ে যেতে পারে। লাস্ট ম্যাচে 86 রানের একটা পার্টনারশিপ তাদেরকে আপে রাখবে। আমি শুধু আরেকটা জায়গাতে কথা বলতে চাই, সেটা হচ্ছে রিশাদ হোসেন অনেকগুলো বাইরের লিগে খেলছে, বিগ ব্যাশে খেলছে, কিন্তু ওর মতো একজন লেগ স্পিনার বাংলাদেশের দরকার। সবার দেখেন যে হ্যাঁ রিশাদ হোসেন আসলে একটা স্পটলাইট আছে, কিন্তু লাস্ট 6টা ম্যাচে 4টা ম্যাচে তার উইকেট নেই। আবার আজকে আফগানিস্তানের সাথে খেলা, সেই আফগানিস্তান যেখানে রশিদ খানের মতো প্লেয়াররা আছেন, যাকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা অলরেডি রেগুলার খেলতেছেন নেটে,
সেই জায়গাতে আমরা যদি রিশাদের বদলে আমরা নাসুমকেও সামনে আনি, নাসুম শ্রীলঙ্কা সিরিজে খুব ভালো খেলছেন, বা নেদারল্যান্ডসের সাথেও, সরি দুঃখিত, নেদারল্যান্ডসের সাথে সে খুব ভালো খেলছে, আমরা কি নাসুমকে আজকে সেই জায়গায় চিন্তা করতে পারি কিনা? নাসুমের মধ্যে টুকটাক হিট করার কিন্তু ক্যাপাবিলিটি আছে। বা আমি যদি আরেকজনের কথাও বলি, আমাদের ব্যাটিংয়ের ডেপথটা যদি একটু বাড়াই, সাইফুদ্দিন টিমে আছেন, ভালো ব্যাট করতে পারেন, পেস বলার হিসাবেও ভালো, আপনি কাকে বেছে নেবেন, নাসুম নাকি সাইফ? অথবা অন্য দিক থেকে যদি আমরা দেখি যে যদি আমরা নাসুমকে বসাই তাহলে কিন্তু আমাদের স্পিনার থাকে না টিমে। আমি ধরেন আমি সাইফকে খেলাতে চাচ্ছি, সাইফুদ্দিন। আমি হলে আমি খেলাতাম সাইফুদ্দিনের সাথে নাসুমকেও। কেন? আমি বাদ দিতাম কারে? ধরেন আমি রিসেন্ট টাইমে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক নিয়ে খুব বিরক্ত। কেন বিরক্ত? আপনি বাংলাদেশের একটা পেসার আছে সাকিব, আমি জানি না যে বাংলাদেশের অ্যানালিসিস যিনি, উনি সাকিবের সাথে কথা বলেন কিনা। আমি দেখতেছি যেই ব্যাটসম্যানটা পুল খেলতেছে ভালো, সাকিব বারবার তার শর্ট পিচ দিতেছে। যেই ব্যাটসম্যানটা অফস্টিকের বাইরে ভালো খেলতেছে, সাকিব তার অফস্টিকের বাইরে বল দিতেছে। মানে ওর কোনো ধারাবাহিকতা নাই। ও প্রতিটা ম্যাচে আইসা মিডলের দিকে একটা ওভারে আইসা প্রতিবার 16-17 রান দিয়ে ম্যাচের গতি ঘুরে দিচ্ছে। এটা আমরা লাস্ট 5-6টা ম্যাচে দেখছি। বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে আছে, সাকিব আসলো বোলিংয়ে, সে আইসা ফুল টস, লো ফুল টস দিয়ে একাকার করে ফেলতেছে। এখন এইটা নিয়ে কি কথা বলতেছে কিনা আমি জানি না, আমি সাকিবের বসাই দিতাম। ধরেন আজকের ম্যাচে তাসকিনেরও খেলার কথা কেউ কেউ বলতেছেন, যেমন শ্রীলঙ্কার সাথে ম্যাচে তাসকিন খেলে নাই কিনা আমি জানি না। ওকে, হ্যাঁ, কারণ তাসকিন গত ম্যাচ ছিল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, শ্রীলঙ্কার সাথে তাসকিন খেলে নাই। আমরা এটাও জানি না ও ইনজুরিতে কি না। তো যদি ইনজুরি মুক্ত তাসকিন থাকে ওয়েলকাম, টিমে দরকার। আমি যদি আপনি আমারে বলেন তাহলে আমি 2টা পেসার, দুইটা স্পিনার, ব্যাটিং লাইনটা আমাদের লম্বা করতে হবে, কারণ যেহেতু ইকুয়েশন একটা ব্যাপার আছে। শুভে, আপনার সাথে আমার একদম শেষ আলাপ। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে তাসকিন আহমেদ বলছেন যে আমরা চ্যাম্পিয়ন হতে যাইতেছি। শ্রীলঙ্কা ম্যাচের সাথে হারার পরে জাকের আলী সংবাদ সম্মেলনে আসছেন, উনি বলছেন যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, একটা ম্যাচ হেরে আসলে আশাহত হওয়া যাবে না। তাহলে এই টিমটা, যে টিমটা চ্যাম্পিয়ন হতে আসছে এই টুর্নামেন্টে, সেই টিমটাকে আজকে অনেকগুলো ইকুয়েশনের মধ্যে তাকে চোখ রাখতে হইতেছে। প্রথমত আজকে তাকে আফগানিস্তানের সাথে জিততেই হবে, তাহলে বাকি ইকুয়েশনগুলো আসবে। বাকি ইকুয়েশনগুলো কি? বাংলাদেশকে চোখ রাখতে হইতেছে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। এই জায়গাটা কেন তৈরি হলো যে একটা দল চ্যাম্পিয়ন হইতে এসেও কেন সমীকরণে পড়তে হয়? এখানে আমি আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের খুব সৌভাগ্য যে ক্রিকেট মাত্র কয়েকটা দেশ খেলে। এই যে আমরা চ্যাম্পিয়ন হতে খেলতে যাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হতে খেলতে আসতেছি, এই জিনিসগুলো হচ্ছে মিডিয়া বাকওয়াস। আমাদের প্লেয়াররাও জানে তাদের ওই ক্যাপাবিলিটি নাই। যদি ক্যাপাবিলিটি থাকতো, আমরা মনে হয় প্রথম এবং একমাত্র দেশ যারা 25 বছর টেস্ট খেলার পরেও এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি। হ্যাঁ, এশিয়া কাপে খেলছে। আমাদের কোনো ট্রফি নেই, আমাদের ইন্টারন্যাশনাল ক্যাবিনেটে কোনো ট্রফি নেই। আমাদের শুধু আছে প্রতিটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে খেলতেছি। আফগানিস্তানের মতো টিম ওয়ার্ল্ড কাপে যে পরিমাণে পারফর্ম করে, আফগানিস্তানের মতো টিম লাস্ট কয়েকটা T20 ওয়ার্ল্ড কাপ বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেই কয়েকটা উইন করছে, বাংলাদেশ তার ওয়ার্ল্ড কাপ ইতিহাসে এতগুলো উইন পায়নি। তাহলে ধরেন এই যে আমাদের না পাওয়া, একটা আশাবাদ দিয়ে যাওয়া, ম্যাচ টুর্নামেন্ট শেষে খালি হাতে ফেরা, এটার জন্য কি জোনাথন ট্রটরা এই ধরনের কথা বলেন, বা ভারতীয় মিডিয়ার যারা ভারতীয় সাবেক প্লেয়ার তারা এই ধরনের কথা বলেন? কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশ টিম হিসেবে দাঁড়াইতেই পারে না। 25 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাসের। আমরা মাঝে মধ্যে সাকিব আল হাসানের মতো কিছু রত্ন পাইছি ক্রিকেটে, আমরা মাঝে মধ্যে ইমরুল কায়েসের মতো পাইছি, আমরা মাঝে মধ্যে ধরেন শাহরিয়ার হাসান বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, আমরা অ্যাজ এ টিম, হোল টিম, আপনি যদি পঞ্চপাণ্ডব বলেন, এইটা একটা বাজে বাকওয়াস। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে কোনো একটা উপাধিধারী গ্রুপ যারা খেলতেই পারেনি, কখনো পারফর্মই করতে পারেনি। আপনি ধরেন সচিন, সৌরভ, রাহুল, লক্ষ্মণ, হ্যাঁ, এদের অগণিত ম্যাচ আছে পারফর্ম করছে। 4জন প্লেয়ারের অ্যাটলিস্ট 3জন ম্যাচ জিতাইছে,
অগণিত। বা ভারতের টিমে এখনো আছে, শুভমান গিল যদি ধরি, মানে আপনি প্রতিটা টিমে ম্যাচ উইনার দেখবেন। আমরা করি কি জানেন, আমাদের আসলে তলানিতে তো আমরা এখন আমাদের বাইচা থাকার জন্য কিছু উপকরণ দরকার। এই ক্রিকেটটা ছিল গত কয়েকটা বছরে আমাদের সকল অত্যাচার অনাচারের পরে বাইচা থাকার একটা উৎসবের জায়গা, যেটা আবার গভর্নমেন্ট মানে এটা কি বলবো, মানে গভর্নমেন্ট কোলাবরেটর। হ্যাঁ, এই যে ধরেন ব্যাপারগুলা, আপনি পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রীকে দেখবেন না কেনিয়ার সাথে জিতলে ফোন দেয়। আমার দেশের একজন প্রধানমন্ত্রী ছিল। আপনি পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডের সভাপতিরা দেখবেন না ক্রিকেট মানে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতে বুলাওয়ে থেকে সে প্রেসিডেন্টের ফোন দেয়। আমাদের দেশ হয়েছে। আপনি স্পোর্টসে রাখেন, আমাদের প্লেয়ারদেরকে গ্রাউন্ডে ফিরে আসতে হবে, চাওয়াবাজি না। নাসুমের জানতে হবে নাসুমের জায়গাটা কোথায়, জাকের আলীরে জানতে হবে এটা ইন্টারন্যাশনাল এরিয়া। এইখানে ইন্ডিয়ার শুভমান গিলও বলে নাই কিংবা সূর্যকুমার যাদবও বলে নাই আমরা চ্যাম্পিয়ন হতে আসছি। শোয়েব ভাই, কথাটা র্যাপ আপ করে দিলেন। আজকে ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ, কে জিতবে? আমার গাট ফিলিংস বলতেছে বাংলাদেশ জিতবে, কিন্তু আমি যদি বাস্তবে ফিরে আসি তাহলে বাজির দর হচ্ছে ফেভারিট আফগানিস্তান। বাংলাদেশ অলওয়েজ থাকবে ইয়েতে। আফগানিস্তানের খুব হাসি খেলা জেতার কথা। আফগানিস্তান টিমের গভীরতা ভালো, টিমের প্রতি তাদের কমিটমেন্ট আছে, তারা জানে তাদেরকে কী করতে হবে। মানে ক্রিকেটে আপনি যে কোনো স্পোর্টসের সফল হওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে প্রফেশনালিজম। বাংলাদেশ টিমে যেটা নাই, একদমই নেই। শোয়েব ভাই, অনেক কথা হলো, অনেক আলাপ হলো, ধন্যবাদ। দেখবো আসলে ম্যাচে কি হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করি। কিছুক্ষণ পরে শুরু হচ্ছে বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা। আশা করি আপনারাও দেখবেন। আমাদের কথা যদি মিলাই নিতে চান, মিলাই নিতে পারেন।